এখন আমরা প্লাস্টিড সম্পর্কে পড়ব। তো প্লাস্টিড থেকে প্রথমে যেটা জানতে হবে, তুমি যদি নিউক্লিয়াসটাকে বাদ রাখো তাহলে নিউক্লিয়াসের পর সাইটোপ্লাজমের মধ্যে অন্যান্য যত অঙ্গাণু আছে তাদের মধ্যে প্লাস্টিড হলো যে সর্ববৃহৎ, সবচেয়ে বড়। এটা মনে রাখবা, সাইটোপ্লাজমের সবচেয়ে সর্ববৃহৎ অঙ্গাণু কোনটা? সর্ববৃহৎ অঙ্গাণু প্লাস্টিড। আর এইটা তোমরা মোটামুটি জানো যে প্লাস্টিড সাধারণত উদ্ভিদ কোষে পাওয়া যায়, সাধারণত বলতেছি, সাধারণত প্রাণী কোষে থাকে না। তাহলে সাধারণত উদ্ভিদ কোষে থাকলেও কিছু কিছু জায়গায় দেখা যায় মিসিং থাকে। এইটা আমাদের জানতে হবে যে কোথায় প্লাস্টিড আমরা পাই না। তো প্রথমত আমরা বললাম যে প্রাণী কোষে কিন্তু আমরা পাই না, কোনো প্রকার প্রাণী কোষে প্লাস্টিড পাওয়া যায় না। তাহলে প্রাণী কোষে পাবো না আমরা, আর কোথায় পাবো না? তারপর এই যে নিম্ন শ্রেণীর জীবের কথা যদি চিন্তা করি তাহলে প্রথমত আমরা ব্যাকটেরিয়ার মধ্যে পাবো না, ব্যাকটেরিয়া। তারপর ব্যাকটেরিয়ার পর তোমরা এই যে অণুজীব চ্যাপ্টার যখন পড়বা, অণুজীবের পর কি শৈবাল ছত্রাক পড়ো না? তাহলে এই শৈবালের মধ্যে ওই যে একটা আছে না, ব্লু গ্রিন অ্যালগে, মানে নীলাভ সবুজ শৈবাল, এটা আসলে এক ধরনের ব্যাকটেরিয়া, তাই না? নীলাভ সবুজ শৈবাল এক ধরনের ব্যাকটেরিয়া, কিন্তু আমরা অনেক সময় দেখা যায় শৈবালের সাথে নামকরণ করি। যাই হোক, ওইখানে আমাদের কি প্লাস্টিড থাকবে না। তারপর ছত্রাকও থাকবে না। ছত্রাক তো দেখলেই বোঝা যায় সাদা কালার, যেহেতু এখানে কোনো প্লাস্টিড বা স্পেশালি ক্লোরোপ্লাস্ট তো থাকার কথাই না, তাহলে ছত্রাকে থাকবে না। তাহলে এই যে প্রাণীকোষ বলো, ব্যাকটেরিয়া বলো, আবার নীলাভ সবুজ শৈবাল বলো আর ছত্রাক, এদের এখানে প্লাস্টিড থাকে না। আর সব মোটামুটি সব ধরনের উদ্ভিদ কোষে প্লাস্টিড পাওয়া যায়। এখন এইখান থেকে একটা তোমাদের প্রশ্ন অ্যারাইজ করতে পারে যে ভাই, নীলাভ সবুজ শৈবাল, এই যে জি মানে তো গ্রিন বা সবুজ, তাহলে এ যেহেতু গ্রিন তাহলে এটা কেন সবুজ হইলো? যেহেতু প্লাস্টিড নাই তাহলে সবুজ কেন হইলো? আসলে প্লাস্টিডের মধ্যে যে ক্লোরোপ্লাস্ট আমরা বলি না, ক্লোরোপ্লাস্ট না থাকলেও এই সবুজ রঙের জন্য দায়ী যে ক্লোরোফিল অণু, এই ক্লোরোফিল অণু এদের আছে। এদের থাইলাকয়েড থাকে, থাইলাকয়েডের মধ্যে ক্লোরোফিল অণু থাকে। ওই ক্লোরোফিলের কারণে এরা সবুজ হয়, কিন্তু ওদের প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট কিন্তু থাকে না। আমরা জানি সবুজটা হয় কিন্তু ক্লোরোফিলের জন্য, তাই না? তাহলে এর ক্লোরোফিল থাকে বাট ক্লোরোপ্লাস্ট থাকে না। আশা করি বুঝছো তোমরা এটা। এরপরে প্লাস্টিডের প্রোকারবেটটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে হয়ে গেছে, একটু নিচে লিখি। প্লাস্টিডের প্রকারভেদ, প্লাস্টিডকে আমরা কালারের বেসিসে তিন রকম ভাবে, তিনটা প্রকারে ভাগ করতে পারি। প্রথমে একটা হলো যদি সবুজকে আমরা আলাদাভাবে চিন্তা করি, কারণ যেহেতু সব ধরনের ক্ষেত্রেই সবুজ পাওয়া যায় বা সবুজের কোয়ান্টিটি বেশি, এই জন্য সবুজকে আমরা আলাদাভাবে ক্লোরোপ্লাস্টের মধ্যে ইনক্লুড করি, ক্লোরোপ্লাস্ট। আর অন্যান্য যে কালার, সবুজ নিজেও কিন্তু একটা কালার, তারপরও বাকি কালারদের আমরা ক্রোমোপ্লাস্ট বলি। ক্রোম মানে কি? রং, তাই না? ক্রোমোপ্লাস্ট। আচ্ছা সরি, আমার গলা একটু প্রবলেম করতেছিল। যাই হোক, ক্রোমোপ্লাস্ট তার মানে সবুজ বাদে অন্য যত কালার হবে সবগুলো ক্রোমোপ্লাস্টের অন্তর্ভুক্ত হবে। আর যদি বর্ণহীন হয় তখন আমরা বলি লিউকো। এই লিউকোসাইট যারা শুনছো তোমরা, তারা জানো যে লিউকো মানে কিন্তু সাদা। তারপর আমরা এখানে বর্ণহীন হিসেবে চিন্তা করি যে লিউকো মানে বর্ণহীন, বা তার লিউকোপ্লাস্ট হবে বর্ণহীন প্লাস্টিড। এই তাহলে প্রকারভেদ মেইনলি কয় প্রকার? তিন প্রকার: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর কি লিউকোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্ট সম্পর্কে আমরা কিন্তু খুব ডিটেলসে পড়বো এর পরবর্তীতে। এখন আমরা হালকা পাতলা ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট সম্পর্কে একটু জানবো। তো প্রথমে আসো ক্রোমোপ্লাস্ট। তা ক্রোম মানে বুঝতেই পারতেছো রঙিন। এখন রঙিনের মধ্যে সাধারণত এই যে দুই ধরনের বর্ণকণিকা থাকে, পিগমেন্ট বলি আমরা। একটা হলো যে ক্যারোটিন, একটা জ্যান্থোফিল। ক্যারোটিনে ক দিয়ে মনে রাখবা যে ক্যারোটিন মানে কোন কালার? কমলা কালার। বা তোমরা ক্যারট দিয়ে মনে রাখতে পারো, ক্যারট মানে গাজর, জানো না তোমরা? ক্যারট মানে গাজর, গাজরের কালার কেমন? কমলা। তাহলে ক্যারোটিন কেমন হবে? কমলা হবে। আমার একটু ঠান্ডা লাগছে তাই গলা একটু সমস্যা হইতেছে। যাই হোক, তোমাদের আগে আমি, তারপরে জ্যান্থোফিল। জ্যান্থোফিল মনে রাখবা, জ্যান্থোফিল হচ্ছে হলুদ, ওইটা ছিল কমলা। আর জ্যান্থোফিলের কালার হচ্ছে হলুদ। এই কমলাটা কিন্তু অনেকটা লালের মতো, তো অনেক সময় কমলা লালও বলতে পারো। আর এই তো ক্রোমোপ্লাস্টের যে আমাদের পিগমেন্টগুলো গেল, এইটুকু জানলেই হবে। আর ক্রোমোপ্লাস্ট আমরা কই পাই? ক্রোমোপ্লাস্ট যেখানে রঙিন যেগুলো থাকবে, যেমন ফুলের পাপড়ি বলো, তারপর রঙিন ফল বলো, রঙিন যত ফল আছে সব জায়গায় ক্রোমোপ্লাস্ট পাবা। স্পেশালি গাজর যেহেতু বললাম, গাজরের মূলে কি, ওইটা কি গাজর আসলে মূল, তাই না? গাজরের মূলেও ক্রোমোপ্লাস্ট পাওয়া যায়। তারপর আসলে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্টের মধ্যে আমাদের যেহেতু বর্ণহীন, তাহলে এখানে কোনো পিগমেন্ট থাকবে না, তাই না? পিগমেন্ট থাকার কথা না। তাহলে লিউকোপ্লাস্ট কই পাবো? যেখানে বর্ণহীন কোথায় থাকে? সাদা সাদা জায়গা কোথায় থাকবে? মূলে, তাই না? মূলে আমরা পাইতে পারি। মূলে এরকম কোনো কিছু থাকে না। তারপর কোনো সময় কাণ্ডে আমরা পাবো, কিন্তু ওই কাণ্ড কখন? যখন এই কাণ্ডটা মাটির ভিতরে থাকবে, যেখানে সূর্যের আলো পৌঁছাবে না। তার মানে ভূনিম্নস্থ, তাই না? ভূনিম্নস্থ যে কাণ্ডগুলো থাকবে ওই কাণ্ডে আমরা লিউকোপ্লাস্ট পাবো। তোমাদের বইতে লিউকোপ্লাস্ট সম্পর্কে আলাদা একটা প্রকারভেদ দিয়ে দিছে, এটা তোমরা একটু দেখবা যে লিউকোপ্লাস্টের প্রকারভেদটা। আমরা একটু এখন এটা একটু দেখি। আচ্ছা, আমরা এই সাইডে লিখি। তো প্রথমত লিউকোপ্লাস্টের প্রথম ধরন হলো যে আমরা বলতে পারি অ্যামাইলোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট তোমরা জানার কথা, যদি কেউ কোষ রসায়ন চ্যাপ্টারে পড়ে থাকো, যে অ্যামাইলোজ নামে কিন্তু একটা স্ট্রাকচার আছে শর্করার, একটা অংশ অ্যামাইলোজ, অ্যামাইলোপেকটিন নাম শোনার কথা। তাহলে এই যে অ্যামাইলো, অ্যামাইলো নাম থেকে বুঝবা এইটার
কিসের সাথে রিলেটেড? এটা শর্করার সাথে রিলেটেড। তারপর আমি যদি আরেকটু তোমাদের আইডিয়া দিই, সেটা পরিপাক শোষণ চ্যাপ্টার তোমরা পড়ছো, ওইখানে অ্যামাইলেস নামে এনজাইম আছে, তাই না? শর্করা জাতীয় খাদ্য পরিপাককারী এনজাইম কি বলে? অ্যামাইলেস। তাহলে ওইখান থেকে কিন্তু অ্যামাইলো মনে রাখবা, অ্যামাইলো মনে থাকলে বাকিগুলো কিন্তু ইজি হবে। তাহলে অ্যামাইলোপ্লাস্টের কাজ কি হবে? সে শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করবে। তাহলে শর্করা জাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্টে কি বলা হয়? অ্যামাইলোপ্লাস্ট বলা হয়। এই একটা গেল অ্যামাইলোপ্লাস্ট। তারপর আসো একটা যে অ্যালিউরোপ্লাস্ট। এই অ্যামাইলো আর অ্যালিউরের মধ্যে তোমরা কনফিউজড হবে না। অ্যামাইলো যদি তুমি ভালোভাবে মনে রাখো, তাহলে অ্যালিউরো আশা করি তোমাদের মনে থাকবে। তাহলে অ্যালিউরোপ্লাস্ট কি? অ্যালিউরোপ্লাস্ট হলো যে প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চয় করার জন্য যেটা। তাহলে অ্যালিউরোপ্লাস্ট কি করে? অ্যালিউরোপ্লাস্ট করে প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চয় করে। এখন এইটা তোমরা এমনি মনে রাখতে পারো। আর এটার কিন্তু আরেকটা নাম আছে, অ্যালিউরোপ্লাস্ট। একে যেহেতু প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চয় করে, এটাকে প্রোটিনোপ্লাস্ট বলা হয়। যেটাই অ্যালিউরোপ্লাস্ট ওইটাই প্রোটিনোপ্লাস্ট। অ্যালিউরোপ্লাস্ট আর প্রোটিনোপ্লাস্ট। আর শেষ যেটা, আমাদের শেষ ক্লাসিফিকেশন যেটা, সেটা হচ্ছে ইলায়োপ্লাস্ট। ইলায়োপ্লাস্ট, এই ইলায়ো ওয়ার্ডটা আসছে কিন্তু অয়েল থেকে, ইলায়োপ্লাস্ট। এই যে ইলায়ো ওয়ার্ডটা আসছে অয়েল থেকে। তাহলে অয়েল আসলে কেমন ধরনের? স্নেহ জাতীয় খাবার যেহেতু, তাহলে চর্বি জাতীয় যে খাদ্য আছে, চর্বি জাতীয় খাদ্যগুলো সঞ্চয় করার জন্য যে লিউকোপ্লাস্ট, তাকে কি বলা হয়? ইলায়োপ্লাস্ট বলা হয়। তাহলে একটা হলো যে অ্যামাইলো, একটা অ্যালিউরো, একটা ইলায়ো। তোমাদের আশা করি মনে থাকবে, ভোলার কথা না। কারণ স্পেশালি তোমাদের কনফিউশন হতে পারে অ্যামাইলো আর অ্যালিউরোর মধ্যে। তোমরা যদি অ্যামাইলোসটা বুঝতে পারো, যে অ্যামাইলোস বা অ্যামাইলেস এনজাইমের কথা বলছি, তাহলে কিন্তু তোমার এমনি মনে থাকবে। আর ইলায়ো মনে রাখবে, এটা অয়েল থেকে আসছে, তাহলে এটা কি করবে? চর্বি জাতীয় খাদ্য সঞ্চয় করবে। এবার আমরা ক্লোরোপ্লাস্ট সম্পর্কে বিস্তারিত পড়াশোনা করব, যার জন্য আমি আরেকটা স্লাইড নিছি। তোমাদের একটা ছবি দেখতে পারতেছো, এই ছবিটাই আমরা দেখবো এখানে। এই যে দেখো ক্লোরোপ্লাস্ট। তো এইখান থেকে আমরা মেইনলি কি কি শিখবো? প্রথমত এদের যে অন্যান্য নামগুলো আছে ওইগুলো শিখবো। তারপরে এই যে আকৃতিটা ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, আকৃতি শিখবো। তারপর আমাদের এই যে গঠন, যেটা আমাদের ভৌত গঠন, রাসায়নিক গঠন, দুইটা গঠনই শিখবো। আর সবার শেষে কি কাজ, ক্লোরোপ্লাস্টের কাজ বাজ কি, এই। তো আসো আমরা শুরু করি। এখন এই আমরা অন্যান্য যেহেতু লিউকোপ্লাস্ট আর ক্রোমোপ্লাস্টের মধ্যে যে পিগমেন্টগুলো আছে, আমরা পিগমেন্টগুলো সম্পর্কে বলছি। ক্লোরোপ্লাস্টেও কিন্তু পিগমেন্ট আছে। ক্লোরোপ্লাস্টে ওইরকম ক্যারোটিনও থাকে, জ্যান্থোফিলও থাকে। আর এক্সট্রা ক্লোরোপ্লাস্টে তোমরা জানো সবাই, আচ্ছা কালারটা আমি চেঞ্জ করে নিই, সরি। এক্সট্রা ক্লোরোপ্লাস্টে তোমরা জানো ক্লোরোফিল থাকবে, তাই না? ক্লোরোফিল তো থাকবেই। এই ক্লোরোফিল আবার দুই রকম, একটা হলো যে ক্লোরোফিল এ, আর একটা হলো যে ক্লোরোফিল বি। তাহলে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, এই দুটো পিগমেন্ট যেমন থাকবে, এদের সাথে সাথে আবারও সেম ওই যে ক্যারোটিন আর জ্যান্থোফিল থাকবে। ক্যারোটিন আর জ্যান্থোফিল থাকবে। ক্যারোটিন জ্যান্থোফিলের কালার তোমরা অলরেডি জানো, আর ক্লোরোফিলের কালার তো জানোই। তো ক্লোরোফিল বেশি পরিমাণ থাকে বিধায় তো আমরা ক্লোরোপ্লাস্টকে কি সবুজ দেখি, তাই না? এর বর্ণ কি হয়? সবুজ হয়। এখন এইটা গেল ক্লোরোপ্লাস্ট। এরপর সিনোনিম গুলো যদি আসি, দেখো ক্লোরোপ্লাস্ট আসলে কি হয়, কি এমন কাজ হয়? এই যে সালোক সংশ্লেষণ প্রসেস তোমরা পড়ছো, যে ক্লোরোপ্লাস্টে কি সালোক সংশ্লেষণ হয়, তাহলে খাবার দাবার গাছের তৈরি হয়। তো যেহেতু গাছের খাবার দাবার তৈরি হয়, তাহলে এইটা খাবার তৈরি করি আমরা কোন জায়গায়? রান্নাঘরে। তাহলে এইটা কি বলবো আমরা? কোষের রান্নাঘর। তাহলে ক্লোরোপ্লাস্টকে আমরা কি বলতে পারি? কোষের রান্নাঘর বলতে পারি। কোন জাতীয় খাবার এখানে রান্না হয়? এখানে শর্করা জাতীয় খাবার রান্না করা হয়, তাই না? তাহলে শর্করা জাতীয় খাবার যদি রান্না করা হয়, তাহলে এইটাকে আমরা শর্করা জাতীয় খাদ্যের কারখানাও বলতে পারি। কি বলতে পারবো? শর্করা জাতীয় খাদ্যের কারখানা। শর্করা জাতীয় খাদ্যের কারখানাও বলতে পারবো আমরা। তাহলে এইটা নাম। আর এইখানে এই যে এই জায়গাটায় গাছ যে শক্তি টক্তি এখানে কি রূপান্তর হয়, তাই না? তাহলে এই যে ক্লোরোপ্লাস্টকে শক্তি রূপান্তরের অঙ্গাণু বলা হয়। শক্তি রূপান্তরের অঙ্গাণু। তিনটা নাম তোমরা মনে রাখবা, তিনটাই কিসের নাম? তিনটাই ক্লোরোপ্লাস্টের নাম, রূপান্তরের অঙ্গাণু। এদের কিন্তু তুমি প্লাস্টিকের মধ্যে ইনক্লুড করো না। ক্লোরোপ্লাস্টিক কিন্তু এই কাজটা করে, অন্যান্য প্লাস্টিক কিন্তু এই ধরনের কাজবাজ করতে পারে না, বা এই নামগুলো তাদের সাথে আসলে যাবে না। তাহলে এই যে সিনোনিমগুলো আমরা শিখলাম। এখন আমাদের আকৃতিগুলো ইম্পর্টেন্ট। তো আমি একটা কাজ করি, আমি তোমাদের জন্য প্রথমে আকৃতিগুলো লিখে দিই, তারপর আমি তোমাদের বলে দিব কোনটা কি আসলে। এই যে দেখো, তো ক্লোরোপ্লাস্ট কি কি আকৃতির হইতে পারে আমি তোমাদের তুলে দিছি। দেখো একবারে আকৃতিগুলো প্রথমে দেখবা যে নর্মালি নর্মালি যারা উচ্চ শ্রেণীর যেসব আমাদের আছে উদ্ভিদ আছে, তাদের ক্ষেত্রে আকৃতি হয় লেন্স আকৃতি। আর বাকি নিম্ন শ্রেণীর মধ্যে বিভিন্ন রকম আকৃতির হইতে পারে, পেয়ার আকৃতির হইতে পারে, সর্পিল আকার হইতে পারে, জালিক আকার হইতে পারে, তারপর তারক আকার হইতে পারে, গার্ডল আকৃতির হইতে পারে, গোলাকার হইতে পারে। তো এখন এদের উদাহরণগুলো তোমাদের বই দেওয়া আছে, তোমাদের উদাহরণগুলো লাগবে। প্লাস তোমাদের মনে রাখতে হবে, যেমন সাথে সাথে তোমরা চেষ্টা করবা বিভিন্ন ছন্দ যে যেভাবে পারো মনে রাখো। আমি যেভাবে মনে রাখতাম আমি ওইগুলো তোমাদের এখন বলে দিতেছি। প্রথমে দেখো পেয়ালা আকৃতির, তো এটা তোমরা মনে রাখবা যে পেয়ালা ক্লা,
কেলা পেয়ালা, মানে জাস্ট নামটা মানে রিলেট করে পড়ার চেষ্টা করবো যে পেয়ালা বা পেলা আর ক্লা, শেষ মনে থাকবে। সর্পিলাকার এটা তো ইজি। সর্পিলাকার মানে কি? স্পাইরাল। তোমরা স্পাইরাল খাতা ইউজ করো না, যেখানে যে সাইডে ওই যে খাতার সাথে যে সর্পিলাকার সর্পের মতো কি পেঁচানো থাকে, তাই না? তাহলে ওইখান থেকে স্পাইরোগাইরা। সর্পিলাকার মানে কি? স্পাইরাল। স্পাইরাল খাতা সবাই ইউজ করে সাধারণত। তারপর জালিকাকার, এইটা চাইলে মনে রাখতে পারো। জালিকাকার জাল মানে কি আসলে? ওই যে আমরা ফেক বলি না যে জাল টাকা, জাল টাকা এটা ইউজ করি। তো দেখবা সাধারণত যে ঈদের সময় কিন্তু জাল টাকার অনেক ছড়াছড়ি থাকে, তো এইভাবে তোমরা এটা মনে রাখতে পারো। তারকাকার, তারকাকার হলো যে জিগনেমা, এটা তো জিগনেমা এটা মনে রাখবে। আমি মনে রাখতাম যে জিকিমিকি তারা, বলে না এরকম, জিকিমিকি তারা, এটা বলে তারা জিকিমিকি তারা দিয়ে তারকাকার, সেটা কেমন? জিগনেমা। আর জালিকাকার ইদোগোনিয়াম, স্পাইরাল বা সরি সর্পিলাকার স্পাইরোগাইরা, প্যারাকৃতির ক্লামাইডোমোনাস। শেষে এইটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু শৈবাল চ্যাপ্টার তোমরা পড়বা। ইউরোথ্রিক যেটা, সেটা গার্ডল আকৃতি, এটা তোমরা মনে রাখবা। গার্ডল বলো, তারপরে এটা আরো বলতে পারো ফিতাকৃতির, আংটি আকৃতির, যা যা বলো সবগুলোই কি হবে? ইউরোথরিক্স হবে। তারপরে এই যে গোলাকার, তো এই যে গোল, গোল দিয়ে মনে রাখবে যে তুমি দেখো এখানে আছে পিথোফোরা, তাহলে পিঠাও মনে রাখতে পারো। গোলাকার যে পিঠাগুলো হয়, তাই না? রুটি পিঠা বাসায় বানায়, গোলাকার হয়। বা ফোড়া দিয়ে মনে রাখতে পারো, মানুষের গায়ে যে ফোড়া টোরা হয় ওইটাও কি গোলাকার থাকে। যাই হোক, যেভাবে হোক তুমি মনে রাখো। আর লেন্স আকৃতি সাধারণত বলছি আমরা যে উচ্চ শ্রেণীর যেসব ক্লোরোপ্লাস্ট আছে উদ্ভিদের, তো ওইগুলোই কেমন হয়? লেন্স আকৃতির হয়। তাহলে আমি আবারও বলতেছি, পেয়ার আকৃতির এই যে পেয়ালা কেলা, এবার মনে রাখবা। তাহলে পেয়ার আকৃতি কোনটা? ক্লামাইডোমোনাস। তারপর সর্পিলাকার, সেটা কি? স্পাইরাল, কেমন হবে? স্পাইরোগাইরা হয়। তারপর জালিকাকার, জাল দিয়ে মনে রাখবা, ঈদের সময় যে জাল টাকা পাওয়া যায়, তাইলে এটা কি হবে? ইদোগোনিয়াম। তারকাকার জিকিমিকি তারা দিয়ে মনে রাখবা, যে তাইলে জিগনেমা যেটা, সেটা কি? তারকাকার। আর গার্ডল আকৃতির, ফিতা আকৃতির, আংটি আকৃতির সব কোনটা? ইউলোথ্রিক্স। এটা খুব বেশি ইম্পর্টেন্ট। গোলাকার, গোল কেমন? পিঠা কেমন গোল, তাই এটা কি? পিথোফোরা হবে। তাহলে এবার দেখো ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচারে প্রথমে আবার আমরা সেম ভৌত গঠন দেখবো, তারপরে রাসায়নিক গঠনে যাব। তো ভৌত গঠন আমরা যে যা যা দেখবো ওইগুলোই বলবো, আর এরপর এক্সট্রা দু একটা কথাবার্তা আমি তোমাদের এখানে লিখে দিতেছি। তো শুরুতে দেখো বাইরে থেকে এই যে ক্লোরোপ্লাস্ট, একটা জিনিস মনে রাখবা, ক্লোরোপ্লাস্টে কিন্তু টোটাল মেমব্রেন 3টা। ওকে, বাইরে থেকে তোমরা দেখতেছো কিন্তু 2টা। একটাকে এই যে দেখো বাইরে, একদম বাইরে কি বলবো? আউটার মেমব্রেন। আর ভিতরের মেমব্রেনটা কি বলবো? ইনার মেমব্রেন। আর এই যে টোটাল লেয়ারটাই এক হচ্ছে কি বলা হয়? মেমব্রেন এনভেলপ বা আবরণী, তাই না? তাহলে মেমব্রেন এনভেলপের এখানে কয়টা আবরণী, কয় স্তর বিশিষ্ট আবরণী? 2টা স্তর বিশিষ্ট, একটা ইনার, একটা কি আউটার। এখন আরও একটা মেমব্রেন আছে, বুঝছো? সেটা আমরা সামনে বলতেছি। তো এই যে আবরণী গেল, আবরণীটার পর এরপর আমরা দেখবো যে আবরণীর ভিতরে যা যা আছে সবাইকে একত্রে কি বলা হয়? সবাইকে একত্রে বলা হয় এস্ট্রোমা। এস্ট্রোমা বা ম্যাট্রিক্স, আমরা যেমন সেলের ক্ষেত্রে ম্যাট্রিক্স বলি, এই ক্ষেত্রে ম্যাট্রিক্স না বলে, বা ম্যাট্রিক্সও বলতে পারি, সমস্যা হবে না, কিন্তু মেইনলি আমরা কি বলবো? এস্ট্রোমা। আচ্ছা, আমি একটু এটা লিখে দিই তাইলে। এই যে যা আছে সব কিছুকে একত্রে কি বলা হয়? এস্ট্রোমা। এস্ট্রোমা বা ম্যাট্রিক্স, তুমি যাই বলো। তাহলে এই ম্যাট্রিক্স বা এস্ট্রোমার মধ্যে কিন্তু সব ধরনের জিনিসপাতি থাকে এই ক্লোরোপ্লাস্টের। তো যাই হোক, এখন আসো এই এস্ট্রোমার, আমরা বললাম এই এস্ট্রোমা বা ল্যামেলি, এরপর কি থাকে এর মধ্যে? প্রথমত যেটা তুমি থালার মতো স্ট্রাকচার দেখতেছো, এই যে সিঙ্গেল একটা, এই যে আচ্ছা আমি এটা একটু কালারটা চেঞ্জ করি। এই যে এটা দেখতে পারতেছেন না, থলের মতো। তারপর এরকম এখানে একটা থলের মতো, এই থলের মতো স্ট্রাকচারকে কি বলা হয়? বলা হয় থাইলাকয়েড। থালা থেকে মনে রাখবো থাইলাকয়েড, তাইলে কিন্তু মনে থাকবে। থালার মতো স্ট্রাকচার কি? থাইলাকয়েড গেল। তাহলে এই যে থাইলাকয়েড, এই থাইলাকয়েডের একটা আবরণী থাকে, বুঝছো? এই থাইলাকয়েডের উপরে এরকম মেমব্রেন আবরণী থাকবে। আমরা যেহেতু তোমাদের এইখান থেকে হাইলাইটার দিয়ে দেখাইতে পারতেছি না, আমি একটু এইভাবে দেখাই। এই যে থাইলাকয়েডের উপর এরকম যে মেমব্রেন থাকবে, ওইটাকে বলা হয় থাইলাকয়েড মেমব্রেন। তাহলে তৃতীয়, যদি বলি আমি যে তৃতীয় মেমব্রেনটা কই থাকে, বা কাকে বলবো তৃতীয় মেমব্রেন ক্লোরোপ্লাস্টের? থাইলাকয়েড মেমব্রেনকে বলবো আমরা তৃতীয় মেমব্রেন। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে এটা গেল মেমব্রেন সম্পর্কে আমরা বললাম, থাইলাকয়েড সম্পর্কে বললাম। এখন এই যে থাইলাকয়েড, এক একটা থাইলাকয়েড, এইরকম টোটাল অনেকগুলো থাইলাকয়েড মিললে যে স্ট্রাকচার তৈরি করবে, তাকে ওই এক একটাকে বলি আমরা গ্রানাম, সিঙ্গেল। এই যে দেখো এখানে এই একটা গ্রানাম, তাহলে এদের কি বলবো আমরা? গ্রানাম। তাহলে এই একটা গ্রানাম, এই একটা গ্রানাম, তারপর এই যে টোটাল, এই টোটাল একটা গ্রানাম, তাই না? এই টোটাল একটা গ্রানাম, এরকম অনেকগুলো গ্রানাম থাকতে পারে। তাহলে একটা সিঙ্গেলকে, এরকম একটা সিঙ্গেলকে বলবো গ্রানাম, আর সবাইকে একত্রে বলবো কি? গ্রানা। প্লুরালে কি হবে? গ্রানা হবে। তাহলে থাইলাকয়েড দেখলাম আমরা, গ্রানাম আমরা দেখলাম। এরপর এই যে দেখো, এই যে এস্ট্রোমার মধ্যে এই যে গ্রানামগুলো যে কানেক্টেড থাকে, যার মাধ্যমে ওইটাকে বলে এস্ট্রোমা ল্যামেলি। এই যে নলাকার যে স্ট্রাকচার, তুমি জানো, তোমরা জানার কথা যে অলরেডি আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গলজি বডির মধ্যে বলছি যে নলাকার স্ট্রাকচার, বা স্পেশালি যদি বলি চ্যাপ্টাকৃতির অংশ কি বলছি আমরা? ল্যামেলি বা ওই যে মনে আছে কিনা সিস্টানি, মনে আছে তোমাদের? সিস্টানি বা ল্যামেলি। তাহলে এটাও ল্যামেলি, যেহেতু এস্ট্রোমার মধ্যে থাকে, তাই এই ল্যামেলি কি বলবো আমরা? এটাকে বলবো, এই যে এটাকে বলবো আমরা এস্ট্রোমা ল্যামেলি।
এস্ট্রোমা ল্যামেলি। তাহলে এস্ট্রোমা ল্যামেলি আমরা পাইলাম। তারপর এছাড়া আর যে দেখা যায় যে ফটোসিনথেটিক ইউনিট থাকতে পারে, এটিপি সিনথেসিস, ডিএনএ, আরএনএ। যেমন এখানে দেখো জেনেটিক ম্যাটেরিয়াল দিয়ে বলা আছে, জেনেটিক ম্যাটেরিয়াল মেনলি কি থাকবে, ডিএনএ, আরএনএ থাকবে, তাই না? আরও কিছু অংশ থাকবে, কোয়ান্টাসম থাকতে পারে। তাহলে এই সব কিছু কি আমাদের ভৌত গঠনের মধ্যে পড়বে। তাহলে আমি একবার লিখে দিই যা যা আমি পাইলাম, তারপর ওই জিনিসটা আমি আবার একটু আলোচনা করব। এই যে দেখো আমি সবগুলা পয়েন্ট তোমাদের লিখে দিছি এখানে। তাহলে এখন আমরা যদি আবার একটু রিক্যাপ করি, তো এই যে মেমব্রেনের কথা বললাম আমরা, তো মেমব্রেন বাইরের যে মেমব্রেনটা সেটা কয় স্তর বিশিষ্ট, সেটা 2 স্তর বিশিষ্ট মেমব্রেন। এখন ইম্পর্টেন্ট যে পয়েন্ট এখান থেকে তোমাদের জানতে হবে, আমরা সাধারণত জানি যে কোনো বায়োলজিক্যাল মেমব্রেন কি দ্বারা তৈরি, যে কোনো বায়োলজিক্যাল মেমব্রেন ফসফোলিপিড দ্বারা তৈরি। তোমরা সেল মেমব্রেন স্ট্রাকচারে তোমরা জানছো যে ওটা যে কোনো বায়োলজিক্যাল মেমব্রেন কি ফসফোলিপিড দ্বারা তৈরি। বাট এইখানেই ব্যতিক্রমটা, এই যে আমাদের বা ক্লোরোপ্লাস্টের যে মেমব্রেনটা, এই ক্লোরোপ্লাস্টের মেমব্রেনটা কিন্তু ফসফোলিপিড দ্বারা তৈরি না। এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। এই ক্লোরোপ্লাস্টের মেমব্রেনটা হলো যে গ্লাইকোসাইল গ্লিসারাইড দ্বারা তৈরি। ঠিক আছে, আমরা এটা লিখে দিই একবারে। এইখানে মেমব্রেনের কি থাকে, গ্লাইকোসাইল গ্লিসারাইড। এটা তোমরা মনে রাখবা। সরি, গ্লিসারাইড বানান, আচ্ছা গ্লাইকোসাইল গ্লিসারাইড, ঠিকই তো লিখছিলাম মনে হয় নাকি, গ্লিসারাইডি। আচ্ছা এটাই মনে হয় বানান। তাহলে এইটা তোমরা এখান থেকে মাস্টুন মনে রাখতে হবে যে ব্যতিক্রমটা। এছাড়া সব ধরনের বায়োলজিক্যাল মেমব্রেন কিন্তু আমাদের সেম ফসফোলিপিড দ্বারা তৈরি থাকে। তো সেম ফসফোলিপিড দ্বারা তৈরি থাকার কারণে কিন্তু আমরা বায়োলজিক্যাল মেমব্রেনকে ইউনিট মেমব্রেনও বলছিলাম। তো ইউনিট মেমব্রেন ঠিক আছে, বাট এইখানেই সেই ব্যতিক্রমটা। সেটা কোথায়, ক্লোরোপ্লাস্টে। ক্লোরোপ্লাস্টের যে বায়োলজিক্যাল মেমব্রেন ওইটাকে কি বলা হয়, ওই মেমব্রেনের উপাদান কি, গ্লাইকোসাইল গ্লিসারাইড। তাহলে মেমব্রেন থেকে আমাদের এইটুকু জানলেই হবে। এরপর আসো স্ট্রোমা। আচ্ছা আমি একটু কলমটা নিয়ে আবারও। তো স্ট্রোমা বা ল্যামেলির মধ্যে তো সব ধরনের উপাদানগুলি আসলে থাকে, তো এখান থেকে জানার মতো তেমন কিছু নাই। তবে এইটুকু মনে রাখবা যে এখানে রাইবোজোম যেহেতু থাকে, তাহলে এই স্ট্রোমার মধ্যে কিন্তু তুমি রাইবোজোম পাবা, রাইবোজোম থাকবে, তারপর ডিএনএ থাকবে, আরএনএ থাকবে। এখানে সব ধরনের উপাদানগুলি কিন্তু স্ট্রোমার মধ্যে থাকবে, তাই না? তাহলে এটা এখান থেকে গেল। তো থাইলাকয়েড আমরা বলছি, এই যে পেয়ালার মতো যে বা থালার মতো যে স্ট্রাকচার, ওইটা কি বলছি আমরা, ওইটাকে বলছি থাইলাকয়েড। তো এখন থাইলাকয়েড থেকে যা জানতে হবে, এই যে থাইলাকয়েডের মধ্যে যেহেতু থলের মতো আকৃতি বললাম, এইখানে কিন্তু অনেকগুলা স্ট্রাকচার একত্রে থাকে, তাই না? কি কি স্ট্রাকচার একত্রে থাকে ওইগুলো আমাদের একটু জানতে হবে। এইখানে ক্লোরোপ্লাস্টের যে পিগমেন্টগুলো আছে থাইলাকয়েডের মধ্যে, এইখানে ক্লোরোপ্লাস্টের ওই সব পিগমেন্টগুলো থাকবে, সব পিগমেন্টগুলো থাকবে। তার সাথে সাথে লিপিড থাকবে আর এনজাইম থাকবে, লিপিড আর এনজাইম। আবারও বলতেছি, ক্লোরোপ্লাস্টের যে পিগমেন্টগুলো, কি কি পিগমেন্ট ছিল ক্লোরোপ্লাস্টের, পিগমেন্ট ছিল ক্লোরোফিল এ। এই যে দেখো উপরে উপরে তাকাও, উপরে এই যে পিগমেন্টগুলো আমি দিয়ে দিছি, তো এর মধ্যে কি ছিল, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, এই পিগমেন্ট ছিল। আর সাথে কি ছিল, ক্যারোটিন আর জ্যান্থোফিল। তাহলে এই যে পিগমেন্ট, এই পিগমেন্টের সাথে এক্সট্রা কি থাকবে, এখানে লিপিড থাকবে আর এনজাইম থাকবে। তা পিগমেন্টস, লিপিড আর এনজাইম, এই তিনটা যখন একত্রে হবে তখন এদেরকে আমরা বলি কোয়ান্টোসোম। এটা ইম্পর্টেন্ট, এই তিনটাকে একত্রে আমরা কি বলি, কোয়ান্টোসোম। আচ্ছা আমি লিখে দিই, এই যে সব ধরনের পিগমেন্ট, তারপর লিপিড, এনজাইম, এদের একত্রে আমরা কি বললাম, এদের বললাম কোয়ান্টোসোম। তাহলে কোয়ান্টোসোম জিনিসটা কি, আশা করি বুঝছো তোমরা, ঠিক কি বলো, কোয়ান্টোসোম। এরপর আসো এই যে গ্রানাম। তো গ্রানাম অলরেডি বলছে, এই থাইলাকয়েড গুলো যখন স্তূপের মতো হবে, এই যে এরকম একটা স্তূপ তৈরি করবে, এই এক একটা স্তূপকে কি বলে, এক একটা গ্রানাম। এরকম অনেকগুলো স্তূপকে আমরা একত্রে কি বলবো, গ্রানা বলবো। তাহলে এই যে এখানে কয়টার মতো থাইলাকয়েড থাকতে পারে গ্রানামে, এই এক একটা গ্রানামে দেখা যায় 10টা থেকে 100টা থাইলাকয়েড থাকতে পারে। 10টা থেকে 100টা থাইলাকয়েড মিলে তারপর এক একটা গ্রানাম তৈরি করে। তো এরকম মোট কতগুলো গ্রানাম থাকতে পারে, মোট আমাদের এক একটা ক্লোরোপ্লাস্টে দেখা যায় 40 থেকে 60টার মতো গ্রানাম থাকতে পারে। তাহলে গ্রানাম থাকতে পারে কয়টা, 40 থেকে 60টা, তাই না? এরপরে তো স্ট্রোমা ল্যামেলি। তো ল্যামেলি তো বলছি এই যে যে চ্যাপ্টা যে স্ট্রাকচার গুলো, তাহলে দেখো এটাও কিন্তু সবুজ দেখাইতেছে, তার মানে এর মধ্যেও কিন্তু ক্লোরোফিল থাকে। এইটুকু এখান থেকে জানবা যে এর মধ্যেও ক্লোরোফিল থাকে। তারপর আসো ফটোসিনথেটিক ইউনিট, এটা খুব ইম্পর্টেন্ট। এই যে থাইলাকয়েড মেমব্রেন, আমাদের এই যে থাইলাকয়েড যে মেমব্রেনটা বলছিলাম না, থাইলাকয়েড, এটা কি আমরা কি বলছিলাম, থার্ড মেমব্রেন, মনে আছে? এই যে মেমব্রেনে আমরা আরেকটা মেমব্রেন বলছিলাম, থার্ড মেমব্রেন কোনটা, থাইলাকয়েড মেমব্রেন। আমি এটা লিখে দিই তোমাদের এখানে। কোন কালার নিব বলো, কালার কিন্তু ম্যাক্সিমাম আমরা ইউজ করে ফেলাইছি, তাই না? যাই হোক, একটা কালার নিলাম আমরা। এই যে থাইলাকয়েড যে মেমব্রেনটা ছিল, এটা কি ছিল আমাদের থার্ড মেমব্রেন, থার্ড মেমব্রেন বলছিলাম।
তাহলে ওই থার্ড মেমব্রেন, ওই মেমব্রেনের উপরে ফটোসিনথেটিক ইউনিট থাকে। আমি তোমাদের একটা জাস্ট ইমাজিনেশনের জন্য হেল্প করতে পারি। তোমরা এই যে ছবিটার দিকে তাকাও, এই যে ধরো এই একের থালার মতো এইখানে এরকম এক একটা ইউনিটের মতো থাকে, এক একটা ইউনিট থাকে। ওই ইউনিটগুলো আমরা কি বলি? ওইটাকে বলি আমরা ফটোসিনথেটিক ইউনিট। তাহলে এই যে মেমব্রেনের উপরে থাকবে ফটোসিনথেটিক ইউনিটগুলো। আর ওই ইউনিটগুলো কি কি দ্বারা তৈরি? আবারও সেম পিগমেন্ট দ্বারা তৈরি, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল। এই পিগমেন্ট দ্বারা তৈরি। সাথে দেখা যায় একাধিক অনেকগুলো অণু থাকে, 300 থেকে 400 মতো অণু থাকতে পারে। তারপর বিভিন্ন ধরনের এনজাইম তো থাকবেই, স্পেশালি অনেক ধরনের এনজাইম থাকে। এই এটিপি তৈরির যে এনজাইমগুলো থাকবে আমরা একত্রে কি বলতে পারি? যে এটিপি সিনথেটেস। তাহলে ফটোসিন্থেটিক ইউনিটের মধ্যেই কি পাবো আমরা? এটিপি সিনথেটেস পাবো, এটিপি সিনথেস। ঠিক আছে, সিনথেস বানানটা ঠিক আছে কিনা জানি না। এই আর আদার্সের মধ্যে আবারও এস্টোমায় যা যা পাবো আমরা ওইগুলোই বলবো আদার্সের মধ্যে। যেমন ডিএনএ, আরএনএ, রাইবোজোম। ডিএনএটা তোমরা জানো যে ক্লোরোপ্লাস্টের কি নিজস্ব ডিএনএ থাকে, আমরা বলছিলাম মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ থাকে, নিউক্লিয়াসের তো থাকেই, সাথে কি আমাদের ক্লোরোপ্লাস্ট এরও নিজস্ব ডিএনএ থাকে। আর এই ডিএনএটাও বৃত্তাকার, এইটাও মনে রাখতে হবে, ডিএনএটাও বৃত্তাকার। আর সাথে কি রাইবোজোম থাকে, যেটা তোমরা ছবিতে দেখতে পারতেছো, ওই যে জেনেটিক ম্যাটেরিয়াল বলছে, হ্যাঁ, এই যে লাল লাল যেগুলো, এগুলাকে বলছে জেনেটিক ম্যাটেরিয়াল, যার মধ্যে কি পড়বে? স্পেশালি ডিএনএ আর আরএনএ। আর দেখতেই পারতেছো ডিএনএটা দেখতে কেমন? বৃত্তাকার, তাই না? তো ছবি দেখলেই কিন্তু তোমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাইতেছে। আর এখানে তো রাইবোজোম বলেই দিল, এই যে রাইবোজোমে 2টি ইউনিট দেখা যাইতেছে, সাব ইউনিট। আর এখানে রাইবোজোমটা কেমন ধরনের? 70s। সাধারণত এখানে রাইবোজোম গুলো কেমন হয়? 70s রাইবোজোম হয়। এরপর আসো রাসায়নিক গঠন। তো রাসায়নিক গঠন কিন্তু ওইভাবে বলার কিছু নাই, এই ক্লোরোপ্লাস্টে সবই থাকে, প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট সবই থাকে। তো তুমি যদি শুষ্ক ওজনের কথা চিন্তা করো, তো শুষ্ক ওজনের মধ্যে তুমি দেখা যায় প্রোটিন পাবা, অ্যাভারেজ যদি চিন্তা করি আমরা 50%-এর মধ্যে প্রোটিন পাবা, আর লিপিড পাবা তুমি 20%-এর মতো, 20% লিপিড। যে এটা কিসের? এটা যখন আমরা শুষ্ক ওজন নিয়ে চিন্তা করব, তাই না? শুষ্ক ওজন নিয়ে চিন্তা করলে 50% প্রোটিন আর 20%-এর মতো লিপিড থাকবে। তোমাদের বইতে খুব সম্ভবত রেঞ্জ দেওয়া আছে। এই তো এখন আমরা ক্লোরোপ্লাস্টের যে শেষ পড়া, সেটা হচ্ছে কাজ। তো কাজের জন্য আমরা আরেকটা স্লাইড নিব। ক্লোরোপ্লাস্টের কাজ পড়ার জন্য আমরা যদি এর এই যে সিনোনিম আছে, সিনোনিমগুলো আর এই স্ট্রাকচারগুলো এদের মধ্যে একটু ফোকাস দিই, তাহলে কিন্তু কাজ হয়ে গেল। যেমন সিনোনিমের মধ্যে দেখো এখানে লেখা আছে যে কি করে, এটা সরকার যদি খাদ্যের কারখানা হিসেবে কাজ করে। তার মানে এটা কি? সরকার যদি খাদ্য প্রস্তুত করে, একটা কাজ গেল। তাহলে সরকার যদি খাদ্য প্রস্তুত করে কোন প্রক্রিয়ায়? সালোকসংশ্লেষণ প্রক্রিয়া, তোমরা জানো। ইভেন এখানে কিন্তু দেখাই আছে যে ফটোসিনথেটিক ইউনিট, তাই না? তাহলে ফটোসিনথেটিক ইউনিটের কাজ কি? ফটোসিনথেসিস করা। তাহলে ফটোসিনথেসিস করে, এটাও কি ক্লোরোপ্লাস্টের কাজ। এখন আরেকটা ব্যাপার আছে, এই যে এখানে তোমরা খেয়াল করো যে আমরা এটাকে বলছিলাম যে শক্তি রূপান্তরের অঙ্গাণু। তাহলে শক্তি রূপান্তর হয় কিসের মাধ্যমে? শক্তি রূপান্তর হবে এই যে সূর্যের আলোর যে শক্তিটা, সূর্যের আলোর শক্তিটার সাহায্যে সে কি করবে? এডিপি যে থাকে, এডিপিকে এটিপিতে পরিণত করবে। আমরা জানি আমাদের জৈব মৌল হিসেবে কাজ করে কোনটা? এটিপি। তাহলে এটিপিতে কনভার্ট করতে হবে অবশ্যই। তাহলে ওই কনভার্সনটা সূর্যালোকের উপস্থিতিতে হয়, আর এডিপি থেকে তখন এটিপি তৈরি হয়। এই জন্যই কিন্তু আমরা একে শক্তি রূপান্তরের অঙ্গাণু বলি। তাহলে শক্তির যে রূপান্তরটা করলো, বা আমরা যদি বলি এডিপি থেকে এটিপিতে পরিণত করলো, ডিরেক্ট এই প্রসেসটার নাম কি বলা হয়? ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন কেন? কারণ ফটোর সাহায্যে বা আলোর সাহায্যে ফসফোরাইলেশন হয়েছে বা ফসফেট অ্যাড হয়েছে। ওই এডিপির সাথে একটা ফসফেট অ্যাড হলেই তো এটিপি পাবো আমরা। এই যে যা যা বলতেছি তোমরা কিন্তু খেয়াল দিয়ে শোনো, এগুলো আমি আবারও লিখে দেবো তোমাদের, জাস্ট একবার আমি বলতেছি। তাহলে শক্তি রূপান্তর অঙ্গাণু, এখান থেকে কিন্তু আমরা কাজটা বুঝতে পারলাম যে ফটোফসফোরেশন হলো। সেম ফটোফসফোরাইলেশনের মধ্যে আরেকটা কাজ আছে, ওইটাকে বলি আমরা ফটো রেসপিরেশন। তাহলে ফটো রেসপিরেশন মানে কি? আলোর সাহায্যে যদি সালোকসংশ্লেষণ না হয়, উল্টা রেসপিরেশন বা শ্বসন হয়, যেটা ক্ষতিকর, তাই না? শ্বসন আমরা জানি, শ্বসনে কি হয়? শ্বসনে আমাদের দেখা যায় এই যে আমরা শ্বসনের মাধ্যমে অক্সিজেন নিয়ে কার্বন ডাইঅক্সাইড বের করি। এই সেম কাজটা যদি গাছ করে, গাছ যদি অক্সিজেন নেয়, কার্বন ডাইঅক্সাইড বের করে, তাহলে এটা আমাদের জন্য কি ক্ষতিকর না? অবশ্যই ক্ষতিকর, তোমরা বুঝতে পারতেছো আশা করি। তাহলে ওই প্রসেসটাকে বলো ফটো রেসপিরেশন। এই সম্পর্কে, এই ফটো রেসপিরেশন সম্পর্কে তোমরা কিন্তু উদ্ভিদ সাহিত্যতত্ত্ব চ্যাপ্টারে বিস্তারিত জানবা। তাহলে এই জন্য আমি এটা নিয়ে আর কিছু বলতেছি না, তোমরা মাথায় রেখো, যখন উদ্ভিদ সাহিত্যতত্ত্ব পড়বা তখন ফটো রেসপিরেশন সম্পর্কে ওইখানে তোমরা জানতে পারবা। তাহলে এই ফটো রেসপিরেশন কাজটাও কিন্তু ক্লোরোপ্লাস্ট করবে। ফটো ফসফোরাইলেশনের পরবর্তীতে এই কাজটা করা হয়। তাহলে এই যে এই জিনিসগুলো, আরেকটা পয়েন্ট, এই যে এখানে যে কোয়ান্টোসোম বললাম আমরা, এই কোয়ান্টোসোম বা এই ইউনিটের কাজ কি? এই ইউনিটের কাজ হলো যে বাতাসের যে কার্বন ডাইঅক্সাইড, সালোকসংশ্লেষণের জন্য তো কার্বন ডাইঅক্সাইডের দরকার, তাহলে ওই কার্বন ডাইঅক্সাইডটা এই কোয়ান্টোসোম নিজে আবদ্ধ করে রাখবে নিজের কাছে। তাহলে কোয়ান্টোসোম যদি কার্বন ডাইঅক্সাইডটাকে আবদ্ধ করে, তাহলে এটাও কি একটা ক্লোরোপ্লাস্টের কাজের মধ্যে আমরা ইনক্লুড করতে পারো। তাহলে এই যে কমলা কালারে হাইলাইট দিয়ে আমরা যা যা পয়েন্টগুলো নোট আউট করলাম, ওইগুলো থেকে কিন্তু তুমি কাজগুলো বলতে পারবা, তাই না? কাজ আশা করি তাহলে কঠিন হবে না। তারপর আমি তোমাদের পরের একটা স্লাইডে আমি কাজগুলো লিখে দিতেছি, তোমরা একবারে দেখো। আচ্ছা, আমি একবার লিখে তারপর তোমাদের বলতেছি আবারও।
এই যে দেখো কাজগুলো, তো আবারও মেইন কাজ কি, ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ সে করে। তাহলে সালোকসংশ্লেষণ যে করে, সালোকসংশ্লেষণ করার জন্য বিভিন্ন স্টেপ আছে, বিভিন্ন স্টেপগুলো কিন্তু আমাদের ক্লোরোপ্লাস্টে হয়। যেমন এই যে বাতাসে যে কার্বন ডাইঅক্সাইড, ওই কার্বন ডাইঅক্সাইডকে কোয়ান্টাসমে আবদ্ধ করতে হবে তার সালোকসংশ্লেষণের জন্য। তারপর এই যে আলোর উপস্থিতিতে, ফটোমানিক আলোর উপস্থিতিতে এই যে ফসফেট অ্যাড করতে হবে এডিপির সাথে, তাহলে এডিপির সাথে যে ফসফেট অ্যাড করলো, তাহলে ওই কাজটাও কিসের মাধ্যমে হবে, ওই কিসে হবে, ক্লোরোপ্লাস্টে হবে। তাহলে এখানে আমাদের কি হলো, এই যে এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট, যেটা ওইখানের সাথে একটা ফসফেট, ইনঅর্গানিক ফসফেট অ্যাড করা হয়, ওই অ্যাড করা হলে ওইখান থেকে আমরা এটিপি পাই। তাহলে এই এটিপি তৈরি করা হলো কিসের মাধ্যমে, ফটোফসফোরাইলেশন প্রসেসের মাধ্যমে, যেটাও কোথায় হবে, ওইটাও আমাদের ক্লোরোপ্লাস্টে হবে। তারপরে যে কার্বোহাইড্রেট প্রোডাকশন, এরপরে তো কার্বোহাইড্রেট তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড পানি বিক্রিয়া করে তারপরে কি কার্বোহাইড্রেট তৈরি করবে। তাহলে এই যে কার্বোহাইড্রেট তৈরিটা এরপর এই যে এইখানে হবে, তাহলে এই কাজবাজি কিন্তু ফটোসিনথেসিসের মধ্যে পড়ে। তারপরে যদি ফটোসিনথেসিস না হয়, সালোকসংশ্লেষণ না হয়, তখন কখনো এরকম সালোকসংশ্লেষণ না হইলে উল্টা ফটো রেসপিরেশন হইতে পারে বা সালোক শ্বসন হইতে পারে, তাই না? তাহলে ওইটাও কিসের মধ্যে হবে, এর মধ্যে ইনক্লুড হবে। আর তোমরা এখানে দেখতেছো যে আমি লাস্ট একটা পয়েন্ট রেখে দিছি লেখার জন্য, তো এইটা এই জন্য দিছি, তোমাদের বইতে দেওয়া আছে যে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স, এইটাও ক্লোরোপ্লাস্ট হয়, এটা তোমরা মনে রাখবা। এটা খুব বেশি আমি ডিটেলসে বলতে পারবো না। যাই হোক, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স মানে তো তোমরা জানো বংশগতি। তা সাইটোপ্লাজমের যে যে বংশগতির যে ব্যাপার স্যাপার, এগুলোও কিন্তু ক্লোরোপ্লাস্ট আমাদের করে, এখানেও ভূমিকা পালন করে, কারণ যেহেতু এর নিজস্ব ডিএনএ আরএনএ আছে, তাই না? তাহলে এইখানেও তার ভূমিকা আছে। তাহলে এইগুলো আমাদের ক্লোরোপ্লাস্টের কাজ। ওভারঅল ক্লোরোপ্লাস্ট সম্পর্কে আমরা এইটুকু জানলেই হবে। আর বাকি তোমরা যদি আবুল হাসান স্যারের বই ফলো করো তাহলে দেখবা শেষের দিকে দুইটা পার্থক্যের চার্ট দেওয়া আছে, ওই পার্থক্যের চার্টগুলো তোমরা পড়ে নেবা। ম্যাক্সিমাম জিনিস আমার পড়ানো শেষ, তারপরেও যে একটা হলো যে প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়ার যে পার্থক্য, এই চার্টটা তোমরা পড়বা। আর শেষে ওই যে লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর ক্লোরোপ্লাস্টের যে পার্থক্য, এটা খুবই ইম্পর্টেন্ট। যদিও তোমাদের ম্যাক্সিমাম জিনিস আমি পড়াইছি, তারপরে এটা পড়ে নেবা তোমরা বই থেকে, তাইলে কিন্তু আমাদের প্লাস্টিড মোটামুটি শেষ।